আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। সংবিধানে ফিরল গণভোট ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল রেখে হাইকোর্টের রায় বহাল রাখা হয়। এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে পারে। আর আইনমন্ত্রী জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, আর এজন্য বিল আনা হবে আগামী সংসদ অধিবেশনে। আরও জানাচ্ছেন GM মাহমুদ। 2011 সালের 30 জুন নবম জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শেখ মুজিবুর রহমানকে জাতির জনক স্বীকৃতি দেয়া সহ প্রায় 54টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আলোচনায় আসে সংশোধনীটি। পরে অন্তর্বর্তী সরকারের সময় এটি বাতিল চেয়ে করা রিটের রায়ে কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় বিএনপি, জামায়াত ও সুজন সহ কয়েকটি পক্ষ আপিল করে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে, বহাল থাকবে হাইকোর্টের রায়ও জানিয়ে সকালে আপিলের রায় দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। রায়ে কিছুটা সন্তোষ প্রকাশ করেন আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আমরা একটা গণতান্ত্রিক যাত্রাপথে এগিয়ে যেতে পারবো। এতে সংসদের দায়িত্ব আরও বেড়ে গেল জানিয়ে জামাতের আইনজীবী বলেন, রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত সংসদেরই নেওয়া উচিত। অনেকাংশে জাতীয় সংসদের উপর নির্ভর করবে জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন। রায়কে ঐতিহাসিক উল্লেখ করে সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে পারে বলে মত দেন অ্যাটর্নি জেনারেল। সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। আর আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে এবং এটি রাজনৈতিক অঙ্গীকার ছিল বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। পাবলিক কনসালটেশনের মধ্য দিয়েই আমরা সংসদে বিল আনব। আদালতের রায়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ফের আদালতের রায়েই ফিরল, তবে এর পূর্ণাঙ্গ রূপরেখা জাতীয় সংসদে নির্ধারিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। GM মাহমুদ, RTV, ঢাকা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 7 জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে আছে গোটা বান্দরবান। খাগড়াছড়ির 3টি সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। পানিতে ডুবে আছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। নদ নদীর পানি বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলেও, আর এতে বন্যার আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। জেলা প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। পানিতে ডুবে আছে গোটা বান্দরবান। এতে নেমে এসেছে মানবিক বিপর্যয়। জেলার লামা উপজেলার মিশনপাড়ায় পাহাড় ধসে মাটি নিচে চাপা পড়ে নিজ ঘরে ঘুমিয়ে থাকায় একই পরিবারের 3 সদস্য। পরে এক এক করে ইউনুস, তার স্ত্রী রানু আক্তার ও শিশু সন্তান সুলাইমানের মরদেহ উদ্ধার করা হয়। মিশনপাড়াতে আরেকটি পাহাড় ধসের ঘটনায় দেয়ালের নিচে চাপা পড়ে স্বামী স্ত্রী নিহত হন। মুহূর্তের মধ্যে আমাদের একটা নতুন বাড়ি সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। বন্যার পানি চাপকে আসে, বাইরে যেতে পারছি না। ফ্যামিলি নিয়ে কোথায় আসলে টেনশনে ভাই। কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে 2 শিশু সন্তান সহ মা। পরে মাকে জীবিত উদ্ধার করা হলেও মৃত্যু হয় 2 সন্তানের। কখনো অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি এবং একাধারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে পাহাড় ধসে যাচ্ছে। খাগড়াছড়িতে পানির নিচে তলিয়ে থাকায় দীঘিনালার সঙ্গে বাগাইছড়ি এবং সাজেকের যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রে আটকা আছেন 4 শতাধিক পর্যটক। পানির কারণে খাগড়াছড়ি রাঙ্গামাটির সড়কেও যান চলাচল বন্ধ আছে। অবস্থা খুবই নাজুক, নিম্নাঞ্চলগুলো তলিয়ে গিয়েছে,
খাগড়াছড়ি থেকে যে লংগদুর একমাত্র সড়ক পথ সেটিও পানির নিচে আছে। গত 3 দিন ধরে আমাদের এখানে মেরং ইউনিয়নে পানিতে ডুবে গেছে। রাঙামাটিতে টানা বৃষ্টির কারণে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। এরই মধ্যে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। জলাবদ্ধতায় দুর্ভোগে আছেন গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মানুষ। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। মৌলভীবাজারে বৃষ্টি ও উজানের ঢলে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি ও সড়ক। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এর অবস্থা খুব খারাপ, সবার বাড়ি করে পানি, আটু পর্যন্ত পানি। অনেকের বাড়িতে জল উঠে গেছে, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই। শেরপুরের ঝিনাইগাতিতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঝালকাঠিতে আমনের বীজতলা পানিতে ডুবে থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বীজ ফেলাইছি, বীজ পানিতে ডুবে গেছে, বীজ উঠিয়ে গেলাম, বাড়ি চালাচ্ছেই না, বৃষ্টি হইলে ইনকাম নাই। বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন পটুয়াখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাঙাবালিতে। সপ্তাহ ধরে আবহাওয়া খারাপ, যার কারণে আমরা ইলিশ জাল লিয়া ভরে যাইতে পারতেছি না। টানা বৃষ্টিতে এই বীজ পড়া তলায় রয়েছে, বলয়ে থাকতে পারতাছি না, পানি কেজি তলায় গেছি। ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে 3টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ 25 জেলে। এদিকে ট্রলার ডুবির 3 দিন পর গলাচিপায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ আছেন 5 জন। নাদিরা সুলতানা, RTV। বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীকে এই অবস্থা থেকে বের করে আনতে পরিকল্পিত নগরায়ন, পরিবেশ সংরক্ষণ এবং নির্বিচারে শিল্প কারখানা স্থাপনের প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর চিনমতি সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। সন্তান জন্মগ্রহণ করলে একটি করে গাছ লাগিয়ে সেই জন্ম উদযাপনেরও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সবুজে ঘেরা বাংলাদেশে কমছে গাছ, বাড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। তীব্র দাবদাহ, অনিয়মিত বৃষ্টি, খরা ও বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ ও প্রকৃতি। এই সংকট মোকাবেলায় একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতোই উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য আগামী 5 বছরে 25 কোটি গাছ রোপণ কর্মসূচি শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলায় এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য 3 ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানের হাতে জাতীয় পরিবেশ পদক 2025, 5 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার 2026, বৃক্ষরোপণে 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার 2025 ও সামাজিক বনায়নের জন্য উপকারভোগীদের হাতে লভ্যাংশের চেক তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিবেশকে আলাদা খাত হিসেবে নয়, একটি উন্নয়নের ভিত্তি হিসেবে দেখছে। বলেন, ইকোসিস্টেম বজায় রাখতে হবে। সবুজনের সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সরকারিভাবে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। 90,000-এর মতন গাছ আমরা বিভিন্ন স্কুলে সেদিন রোপণ করা হয়েছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্য কমিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে এ নিয়ে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার কথাও বলেন সরকার প্রধান। প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে। পরে চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পূর্ব পাশে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন বিভিন্ন নার্সারি স্টল। শামীম চৌধুরী, RTV, ঢাকা।
আগামী 5 বছরের মধ্যে 1 কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতের লক্ষ্যে দালাল চক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে এনে প্রথমবারের মতো দাফন কাফনের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে প্রবাসী হেল্প ডেস্কের মাধ্যমে সব ধরনের সহযোগিতার কথা জানিয়ে তিনি বলেন, প্রবাসে নির্যাতনের শিকার নারীদের দেশে ফেরানোর বিষয়ে সরকার যাবতীয় সহযোগিতা করছে। আমাদের সরকারের রাষ্ট্রীয় খরচে আমরা শুধু লাশ আনি নাই, লাশকে বাড়ি পর্যন্ত পৌঁছানো সহ তার দাফন কাফন সহ সব কিছুই আমরা সম্পন্ন করে আসছি এবং এটা হয়তো এই বাংলাদেশে এই প্রথম। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সমস্ত দক্ষ শ্রমিক তৈরি করে আমরা বিদেশে প্রেরণ, যাতে বিদেশে গিয়ে যেন আর হ্যাসল না হয়। গ্রামের মানুষকে বেসরকারি ক্লিনিকের খপ্পর থেকে রক্ষা করতে প্রত্যেক হাসপাতালে প্যাথ ল্যাব স্থাপন সহ 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণা অনুযায়ী আগস্টের মধ্যেই উপজেলা হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীতকরণের দরপত্র দেয়া হবে। এছাড়া এবছরে 100 হাসপাতালে একটি করে অ্যাম্বুলেন্স দেওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিক সহ সকল স্বাস্থ্যকেন্দ্রগুলোকে নতুনভাবে সাজিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া হবে। হাসপাতালের জন্য আজকে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ দিয়েছি। প্রত্যেকটা উপজেলা হাসপাতালে প্যাথ ল্যাব আমরা স্থাপন করতে যাচ্ছি, মেশিনারিজ ইম্পোর্ট করতে যাচ্ছি, যাতে করে গ্রামের মানুষ আর ক্লিনিকের খপ্পরে না পড়তে হয়, সঠিক ইনভেস্টিগেশন যাতে পায় মাননীয় স্পিকার, সেটা আমরা করতে যাচ্ছি। নারীর মরদেহের পোস্টমর্টেম মহিলা চিকিৎসক দিয়ে করানোর বিষয়টি নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার পোস্টমর্টেম অ্যামেন্ডমেন্ট বিল জাতীয় সংসদে উত্থাপন করেছেন চট্টগ্রাম 15 আসনের সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, মহিলার লাশ মহিলা এবং পুরুষের লাশ পুরুষকে দিয়ে ময়নাতদন্ত করতে হবে। জবাবে আইনমন্ত্রী বলেন, মরদেহের প্রতি সম্মান জানিয়েই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। প্রতি উত্তরে বিরোধী দলীয় নেতা বলেন, আইনে থাকলেও বাস্তবে নারী দিয়ে ময়নাতদন্তের বিষয়টি বাস্তবায়ন হচ্ছে না। এ সময় বিষয়টি আইনে আনার আশ্বাস দিয়ে বিলটি প্রত্যাহারের আহ্বান জানানো হলে তা প্রত্যাহার করে নেন শাহজাহান চৌধুরী। মহিলাদেরকে মহিলা করবে, পুরুষেরা পুরুষদের করবে। আর কেউ যদি পারমিশন নিয়ে বলে যে আমি মামলা করব না, আমার এই লাশটাকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে সরকারের পক্ষ থেকে অনুমতি দিয়ে আমাকে দাফন করা হোক, এইভাবে করে 8টা সংশোধনী আমি মাননীয় স্পিকার দিয়েছি। মানবতার স্বার্থে, আমাদের জনগণের দুঃখ ব্যথা বেদনা লাঘবের স্বার্থে কমিটিতে যদি বিবেচনার জন্য নেন, তাহলে আমি অত্যন্ত বাধিত হব মাননীয় স্পিকার। আগামী 15 জুলাইয়ের মধ্যে সায়দাবাদের পুরো টার্মিনালকে সুশৃঙ্খল করতে মালিক ও শ্রমিকদের আলটিমেটাম দিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবার চিরচেনা রূপ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে ডাম্পিং স্টেশন আর বাসের গ্যারেজে রূপ নেওয়া এই টার্মিনালটি পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন। প্রশাসক জানিয়েছেন, এখন থেকে রাস্তার বাইরের সব কাউন্টার বন্ধ থাকবে এবং যাত্রীদের বাধ্যতামূলকভাবে টার্মিনালের ভেতর থেকে বাসে উঠতে হবে, অন্যথায় চালানো হবে মোবাইল কোর্ট। রাজধানীর অভ্যন্তরে যানজট কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করার কথাও জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। যুদ্ধের কারণে পোশাক রপ্তানি গতি পায়নি। এছাড়া আমেরিকা ট্যারিফের জন্য বৈশ্বিক ব্যবসার মন্দাভাবও বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে বন্ধ শিল্প কারখানাগুলো চালু করতে পাটকল কর্পোরেশন ও জুট অ্যালায়েন্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী চলমান সমস্যা কেটে গেলে পোশাকের রপ্তানি বাড়বে। এ সময় তিনি আরও বলেন, সরকারের মালিকানাধীন সব মিল কারখানা পুনরুজ্জীবিত করতে কাজ করছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম 2 আসন থেকে বিএনপির নির্বাচিত প্রার্থী সারোয়ার আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম 2 আসনে নির্বাচিত বিএনপি প্রার্থী সারওয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিআরবি কেবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফক্সবার্গের জিলেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 2টায়। কোয়ার্টার বাঁধা পেরোতে নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার কথা জানান মরক্কোর কোচ। অন্যদিকে আর্জেন্টাইন রেফারি ইস্যুতে মাঠের বাইরের আলোচনা মাথায় না রেখে ম্যাচে ফোকাস রাখার কথা জানান ফরাসি কোচ দেশম। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। হেড টু হেড দিয়েই শুরু করা যাক। 2022 সালের আসরের সেমিফাইনালে আফ্রিকান পাওয়ার হাউস হয়ে ওঠা মরক্কোর ফাইনালের স্বপ্ন ভাঙে এই ফ্রান্স। 2-0 গোলের সেই জয়ে ফরাসিরা নিশ্চিত করেছিল ফাইনাল, আর থেমেছিল মরক্কোর রূপকথার মতো স্বপ্নযাত্রা। মোট 5 বারের হেড টু হেডে ফরাসিদের বিপক্ষে জয়হীন মরক্কো। সে বাধা ভাঙতে বিশ্বের অন্যতম শক্তিশালী দলটার বিপক্ষে খেলতে হবে অতিমানবীয় ফুটবল। মরক্কোর কোচ অবশ্য সে হুঙ্কার দিয়েই রেখেছেন সংবাদ সম্মেলনে এসে। আমরা 2000% দিয়ে এই ম্যাচ খেলবো। ফ্রান্সকে হারাতে মাঠে আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব। জয় নিয়ে ফিরতে আমাদের ফুটবলাররা মুখিয়ে আছে। ফ্রান্স কোচ দেশম অবশ্য এতটা হুঙ্কার দিতে নারাজ। তবে ম্যাচে রেফারি প্যানেল পুরোটাই আর্জেন্টাইন। মাঠের বাইরের সেসব আলোচনা উঠে এসেছে সংবাদ সম্মেলনে। এ বিষয়ে ফরাসি কোচের সরাসরি জবাব, এসব আলোচনার বাইরেই রাখতে চান দেশম। আমরা প্রস্তুত আছি, ভালো ফুটবল হবে। রেফারি ইস্যুতে কোনো কথা বলতে চায় না। এসব বিষয়কে বাইরে রেখে শুধু বলবো আমরা জয়ের জন্যই নামবো। 3 ম্যাচের গোলদাতা ইসমাইল সাইবারি সহ মরক্কোর ডেরায় 2 ফুটবলারের চোট থাকলেও ফরাসি স্কোয়াড আছে ফিট। এই ম্যাচে অতীত পরিসংখ্যান আর কাগজে কলমের শক্তিমত্তায় এগিয়ে থাকা ফ্রান্সকে অবশ্য মরক্কোর মাঝ মাঠের সামনে পড়তে হবে বড় পরীক্ষায়। অন্যদিকে মরক্কোর পরীক্ষার নাম এমবাপ্পে, ডেম্বেলে, ওলিসেদের নিয়ে গড়া বিশ্বমানের আক্রমণ ভাগ। মাহফুজুল ইসলাম, RTV। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ মিশর আর্জেন্টিনার ঊর্ধ্বশ্বাস লড়াই ঘিরে ম্যাচ শেষে উচ্ছ্বাস আর আবেগের সাথে সঙ্গী হয়েছে বিতর্ক। রেফারিং নিয়ে প্রশ্ন, ষড়যন্ত্রের অভিযোগ আর সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালের আগে এখন এই ম্যাচটি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়। তবে এত সব বিতর্কের আড়ালে কি চাপা পড়ে যাচ্ছে আর্জেন্টিনার অসাধারণ প্রত্যাবর্তনের গল্প? আর মাঠের ফুটবলই বা কি বলছে, জানাচ্ছেন মুমসাদ্দিন নুরি। রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর এভাবেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। ম্যাচ জয়ের পর অশ্রুসিক্ত লিওনেল মেসি। অন্যদিকে হতাশায় মাটিতে লুটিয়ে পড়ছেন একের পর এক মিশরীয় ফুটবলার। গোটা ম্যাচটাই ছিল যেন আলফ্রেড হিচককের সাসপেন্স থ্রিলার জনরার কোনো এক সিনেমার দৃশ্য। মিশরের বিপক্ষে এমন রোমাঞ্চকর জয়ের পর ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি কুল হেডেড আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনিও। ম্যাচ পরবর্তী ইন্টারভিউতে আবেগে বারবার কণ্ঠ কেঁপে উঠছিল তার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দুঃখিত, আমি আবেগতাড়িত হয়ে যাচ্ছি। আমার আসলে বলার কোনো ভাষা নেই। কি দারুণ একটা দল। শেষ 16-র একটি ম্যাচ জেতার পর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা কোচ স্কালোনির আবেগই বলে দিচ্ছে কি অসাধ্যই না সাধন করেছে তার দল। তবে এই রোমাঞ্চের মাঝেই জন্ম নিয়েছে বিতর্ক। মিশরের বাতিল হওয়া একটি গোল ঘিরে ক্ষোভে ফেটে পড়েন কোচ হোসাম হাসান। তার অভিযোগ সবকিছুই টাকার খেলা, মেসিকে টুর্নামেন্টে রাখতেই এমন সিদ্ধান্ত। অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না থাকলেও থামছে না বিতর্ক।
অনেক বিশ্লেষকের মতে এটি রেফারিংয়ের স্বাভাবিক অসঙ্গতি ছাড়া আর কিছুই নয়। কিন্তু বালুগুনের লাল কার্ড বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের অযাচিত হস্তক্ষেপের পর ফিফাকে ঘিরে জনমনে বেড়েছে সন্দেহ। তারই নেতিবাচক প্রভাব পড়েছে আর্জেন্টিনার অসাধারণ এই জয়ে। বড় তারকা বা শক্তিশালী দলের বিপক্ষে তাই যে কোনো ক্লোজ সিদ্ধান্ত এলেই সবাই ভাবছেন এও বোধহয় আগে থেকেই লেখা কোনো চিত্রনাট্যের অংশ। আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো বড় দলগুলো বছরের পর বছর কোচিং, অবকাঠামো উন্নয়ন ও ট্যালেন্ট স্কাউটে ধারাবাহিক বিনিয়োগ করে। এছাড়াও বড় দলগুলোর অধিকাংশ ফুটবলার খেলেন ইউরোপের টপ লেভেল কম্পিটিটিভ ফুটবল। ফলে মাঠের ফুটবলে স্কিল, টেকনিক, ফিজিক্যাল অ্যাডভান্টেজ, ডিসিশন মেকিং ও কঠিন মুহূর্তে নার্ভ ধরে রাখতে পারায় ছোট দলগুলোর চেয়ে স্বভাবতই এগিয়ে থাকে এবং এইসবই শেষ পর্যন্ত গড়ে দেয় পার্থক্য। বিষয়টি নিয়ে অবশেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির প্রধান রেফারিং কর্মকর্তা ও সর্বকালের অন্যতম সেরা রেফারি পিয়েরলুইজি কলিনা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাবেই ম্যাচ পরিচালিত হয় না। এমনকি ফিফার সভাপতিরও রেফারিদের সিদ্ধান্তে হস্তক্ষেপের সুযোগ নেই। মুমসাদ্দিন নুরি, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। উত্তরবঙ্গে কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ সহ রপ্তানি কার্যক্রম বাড়াতে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এই তহবিলের আওতায় দেয়া ঋণ শুধুমাত্র নতুন ঋণ হিসেবে বিতরণ করা যাবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগ এই তহবিলের সুবিধা পাবে। বাংলাদেশ ব্যাংক থেকে 4% সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে ব্যাংকগুলো। তবে ঋণ গ্রহীতাদের কাছ থেকে সর্বোচ্চ 9% সুদ নেওয়া যাবে। এতে কৃষি উৎপাদনের সর্বোচ্চ 30 লাখ টাকা এবং অন্যান্য খাতে সর্বোচ্চ 40 কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়া যাবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজ জন্মস্থান মাশহাদে তাকে কবরস্থ করা হবে। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইতিমধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর জানাজার জন্য ইমাম রেজা মাজার কমপ্লেক্সে রাখা হয়েছে তার নিথর দেহ। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই সমাহিত করা হবে তাঁকে। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। এক গভীর শোক আর কান্নায় ভেঙে পড়েছে পুরো ইরান। আজ বিষাদের সেই চূড়ান্ত দিন। মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। আজকের অনুষ্ঠান উপলক্ষে ভোর থেকেই মাশহাদের রাস্তায় নেমেছে লাখো মানুষের ঢল। মাজারের দিকে যাওয়ার সব রাস্তায় কালো পোশাক পরা মানুষের ভিড়, তাদের হাতে খামেনির ছবি আর শোকের ব্যানার। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন খামেনি। এর পরপরই তার দাফন হওয়ার কথা থাকলেও যুদ্ধের তীব্রতায় পেছানো হয় তারিখ। সর্বশেষ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমস্ত স্মারক সইয়ের পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয় ইরান সরকার। সে অনুযায়ী গত শুক্রবার থেকে শুরু হয় সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান। শুক্র, শনি ও রোববার তেহরানের প্রধান মসজিদ গ্র্যান্ড মোসাল্লায়, সোমবার কোম শহরে এবং সেখান থেকে উড়োজাহাজে করে মরদেহ নেওয়া হয় প্রতিবেশী দেশ ইরাকে। শোক ও শ্রদ্ধা জানাতে সেখানকার নাজাফ ও কারবালায় জড়ো হন লাখো মানুষ। দুই দেশের মোট 5টি শহর ঘুরে মরদেহ নেওয়া হয় জন্মস্থান মাশহাদে। আজকের এই বিদায় অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরো মাশহাদ। এই ঐতিহাসিক ও বেদনাদায়ক মুহূর্তে সামিল হতে মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সামিউল শিহাব, RTV। এবারে খেলার খবর। অবিশ্বাস্য ব্যাটিং ধসে এক ম্যাচ আগেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে 248 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাঝপথে দারুণ অবস্থানে থেকেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে
শেষ পর্যন্ত 13 রানে হারে সফরকারীরা। শেষ 2 ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 14 রান। মাঠে তখন শেষ উইকেট দুটি। 49তম ওভারের প্রথম বলে স্ট্রাইক পেয়েই বড় শট খেলতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, তবে ভালো টাইমিং না হয় ডিপ স্কয়ার লেগে ধরা পড়লে দ্বিতীয় ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করে মেহেদী মিরাজের দল। এর আগে হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 247 রান করে জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে অপরাজিত 111 রান করেন কারান। টাইগারদের হয়ে তাসকিন ও মেহেদী হাসান মিরাজ 2টি করে উইকেট নেন, আর নাহিদ রানা শিকার করেন 1টি উইকেট। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।